নিকের হাত কেটে একদম ক্ষত হয়ে আছে, হাত দিয়ে খাবে কিভাবে এইটা ভেবে এনি রুম থেকে বের হয়। নাজরিকে ডিপানে বসে থাকতে দেখে থমকে যায়, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। নিজের কল্পনা ভেবে মন খারাপ করে ফেলে। নাজলি মুচকে হাসি দিয়ে তাকিয়ে আছে এনির দিকে, তার চোখে পানির চৈচম্বর। এনি চোখের পাতা নাড়ায়। নাজলি এখানে আসা অসম্ভব, 1.5 বছর ধরে সে এখানে বন্দি আছে, কখনো কাউকে আসতে দেখেনি। তাছাড়া তার আপা এখানে আসবে কিভাবে, এটা নিশ্চয়ই তার কল্পনা। এনি শ্বাস দ্রুত ওঠানামা করতে থাকে, শক্ত করে সিঁড়ি রেলিং চেপে ধরে, মনের অজান্তেই ডেকে উঠছে। আপা তুমি? নাজলি চোখের পানি মুছে হেসে দেয়, 2 হাত বাড়িয়ে দিয়ে বলে, খুশি হসনি নাকি আমার অস্তিত্ব বিশ্বাস হচ্ছে না? এনি আর দাঁড়িয়ে থাকতেই পারেনি, ঝড়ের বেগে ছুটে যায় নাজলির কাছে। এনিকে এইভাবে আসতে দেখে ভয়ে ইতস্তত হতভম্ব হয়ে যায়। সিঁড়ি থেকে হোঁচট খেয়ে পড়ে যাবে সেটা ভেবে সে আরও এগিয়ে যায়। এনি জাপটে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। আপা আই মিস ইউ। প্রতিটা মুহূর্ত তোমার কথা মনে হয়েছে আমার। তুমি জানো, অন্ধকার রুমে যখন কাউকে খুঁজে পেতাম না, তখন আতঙ্কে দিশেহারা হয়ে পড়তাম আমি। তুমি কেন আসলে না এতদিন? আমাকে কেন এখান থেকে নিয়ে গেলে না আপা? নাজলি বোনের মাথায় চুমুখায় সান্ত্বনা দিয়ে বলে, শান্ত হও, সেদিনই তো দেখা হলো। এমনভাবে কেটে অভিযোগ করছিস যেন আজ প্রথম দেখা। মাফিয়া গন্ডি পেরিয়ে ভেতরে ঢোকার ক্ষমতা কি আমার আছে? কিভাবে নিয়ে যেতাম তোকে? এখান থেকে উদ্ধার করতে কি না করেছি। দিন রাত এক করে পাগলের মতো ছুটেছি। একটা ক্রিমিনালের কাছে নিজেকে বিসর্জন দিয়েছি তোর সাথে একটু দেখা করব ভেবে। কিন্তু আফসোস, সে দেখাটাও হলো না। যা কিছু করেছি সব তাদের ক্ষমতার কাছে তুচ্ছ ছিল। এনি কিছুটা শান্ত হয়ে আসে, নিকের কথা মনে হতে কান্না অফ করে দেয়। নাজলির দিকে তাকিয়ে বলে, ক্রিমিনালের কাছে বিসর্জন দিয়েছো মানে? আরিশ ভাইয়ের কথা বলছো? হ্যাঁ, তুমি কি এখনো ওনার কাছেই আছো আপা? আছি। ইরান চলে যাবে কবে? নাজলি আহত চোখে তাকায় এনির দিকে। এনির চোখের পানি মুছে বলে, তোকে একা রেখে কিভাবে চাই আমি? অপেক্ষা করছো আমার জন্য? তোকে ছাড়া থাকতে পারবো? এনি মলিন হেসে বলে, এই অপেক্ষা যে ফুরাবে না আপা। তোমার বোন কোনোদিনও মুক্তভাবে দুনিয়া দেখতে পারবে না। কিসের এত অপেক্ষা? নাজলি বোনের হাতে চুমু খায়। আল্লাহ চাইলে সব হবে। এনি ঠোঁট কাঁপছে, নিজেকে শক্ত করে বলে, আমার জন্য বাইরের জগৎ একটা অভিশাপ আপা। চারপাশে অশুভ আত্মা ছিটিয়ে আছে। মৃত্যুর আগে পর্যন্ত আমাকে এভাবে বন্দি জীবন পার করতে হবে। মূলত বাইরের জগৎ আমার জন্য অভিশাপ নয়, আমি নিজেই একটা অভিশাপ। আমার জন্য তুমি নিজের পথ চলা থামিয়ে রেখো না। নাজলি মলিন হেসে বলে, পর করে দিচ্ছিস? এনি আবারও ফুপিয়ে উঠছে। আমি আর পারছি না এই জীবন কাটাতে। দম বন্ধ হয়ে আসছে আমার। একটা রুমে আদৌ কি বাঁচা যায়? আমিও তো রক্ত মাংসে গড়া মানুষ। তবে আমি কিভাবে আর 5 জন থেকে আলাদাভাবে বাঁচতে পারবো? কষ্ট হয় আপা, প্রচুর কষ্ট হয়। কাঁদতে ইচ্ছে করে চিৎকার করে, অথচ সেই চিৎকার করে কাঁদার অধিকারটাও আমার নেই। প্রতিনিয়ত দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছি আমি। আমি মরে যাচ্ছি আপা। দেখবে একদিন সত্যি মরে গিয়েছি আমি। নাজলি আচমকায় বুকে টেনে নেয়, কাপা গলায় বলে, এইসব কি বলছিস? আমার সামনে এসব বলতে কষ্ট লাগে না তোর? আমি কিভাবে থাকবো? এনি শ্বাস টেনে হিচকি তুলে ফেলে। অসহায় হয়ে পড়েছি। এতটা অসহায় যে গন্তব্য খুঁজে পাচ্ছি না। আজ বুঝলাম মৃত্যুর সাজা কেন যাবজ্জীবন কারাদণ্ড দেয়। বছরের পর বছর, যুগের পর যুগ একটা অন্ধকার রুমে বন্দি থাকার শাস্তি ফাঁসির শাস্তির থেকেও ভয়ানক। তিলে তিলে ধ্বংস করে দেয় এটা। দুনিয়া না দেখার হাহাকার শুধু চামড়া না, ভেতরটাও পুড়িয়ে ছাই করে দেয়। ফাঁসি দিলে তো 10 মিনিটের কষ্ট, কিন্তু এই বন্দি দশা তো নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত। নাজলি এনির মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে রেখেছে, এখনো মমতার সুরে বলে উঠছে, শান্ত হও, কান্না থামা এখন। এসেছি তো আমি তোর কাছে। আর কিসের এত কষ্ট? আমি তোকে কারাদণ্ড জীবন থেকে মুক্তি দিব। এনি মাথা তুলে চোখের পানি মুছে বলে, আমার ভাগ্যে মুক্তির তালিকা নেই। চোখের সামনেই তো দেখলে মেহেরের লাশ। মেয়েটাকে এরা বাঁচতে দিল না। আরিশ ভাইয়াকে যতটা শক্ত দেখতে পাচ্ছ, সে কিন্তু অভ্যন্তরীণভাবে ততটা শক্ত নয়। আমি জানি সে মেহেরকে কতটা ভালোবাসতো।
ভুল করে হলেও একবার চোখের দিকে তাকিয়ে দেখো, হাহাকার ছাড়া আর কিছুই দেখতে পারবে না। আরিশ ভাইয়ের ঠিক নেই আপা, উনি ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক, আমি ওদের প্রচন্ড ঘৃণা করি, ওরা এক একটা নরপিশাচ। কিন্তু ঘৃণা করলেই তো বাস্তবতা বদলে যাবে না। উনি ভালো নেই আপা। মেহেরের সাথে বিরোধী দলের কোনো শত্রুতা ছিল না, ফুলের মতো কোমল হৃদয়টাকে ওরা বাঁচতে দিল না। তোমার কি মনে হয় আমায় বাঁচতে দিবে ওরা? নাজরির মনটা বিষিয়ে উঠে। সত্যি হয়তো লোকটার পাথর চাপা দিয়ে হাসছে। কত অভিশাপ দিয়েছিল সে, সত্যি সত্যি সেই অভিশাপ ফলে যাবে কে জানতো। নাজরি দীর্ঘশ্বাস ফেলে বলে, হাহ, সৃষ্টিকর্তা যা ভাগ্যে লিখেছেন সেটাই হবে। তুই কি ভয় পাচ্ছিস এনি? এনি হেসে বলে, ভয় শব্দটা আমার সাথে যায় না আপা। যে বয়সটা ছিল ভয় পাওয়ার, তখনই তো পাইনি। হাত রাঙিয়ে দেশ ছেড়েছিলাম। গণনা করতে গেলে 20 জনেরও বেশি খুন করেছি আমি। কাগজে শুধু খুনের সংখ্যা ভারী হচ্ছে। সবগুলো খুন ছিল আত্মরক্ষার প্রতিশোধের। নিজের সম্মানটা যাতে কোনো শকুন নিতে না পারে তার জন্য এত লড়াই। শেষ পর্যন্ত এসে শকুনদের আহার হয়ে যাব আমি। এরা শুধু প্রাণে মারবে না আপা, প্রথমে ইচ্ছে মতো খুবলে খাবে, এরপর এরপর জঘন্যভাবে মারবে। এত লড়াই করে কি লাভ যদি শেষে সেই শকুনেরই আহার হতে হয়? নাজরি এনির প্যাকাশে মুখটার দিকে তাকায়, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এনি মাথা দুই দিকে নাড়িয়ে বলে, দুনিয়া একদিকে হয়ে যাক, তো প্রতিটা যুদ্ধে আমি তোর দিকে থাকবো। খেয়েছিস কিছু? খাওয়া হয়নি এখনো। এত সময় হলো এখনো খাসনি কেন? এনি এদিক সেদিক তাকিয়ে বলে, খিদে নেই আপা, খেতে ইচ্ছে করে না। কতদিন হয়ে গেল তোমার হাতের রান্না খাই না আমি, অনেক মিস করেছি। তোমার হাতের সেই সুস্বাদু ডাল রান্না করবে? নাজলি হেসে বলে, অবশ্যই। কিচেন কোন দিকে শুধু একবার বল। এনি জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ আপা, আই লাভ ইউ। এই সামান্য জড়িয়ে ধরা দৃশ্যটাও যে কারোর কলিজায় আগুন ধরিয়ে দিচ্ছে, এটা কি জানে এনি? জানলে হয়তো ভয়ে অন্তত এই ব্যক্তিটার সামনে জড়িয়ে হতো না। নিক উম্মাদের মতো ঘাড় ঘষে, চুল ঠিক করে। এনির মুখের এই হাসিটুকু পর্যন্ত সহ্য হচ্ছে না। অতিরিক্ত রাগের চোখ মুখ কেমন ভয়ানক হয়ে উঠেছে। নিকের এমন রিয়াকশন দেখে আরিশ শুষ্কুটো হুকিলে কেন যে হাসতে গেল এখন ভয় হচ্ছে। আরিশের নিকের কাঁধে হাত রেখে কাতর গলায় বলে, প্লিজ ভাই শান্ত হ, দুইজনই তো বোন, সামান্য রাগ করাটা স্বাভাবিক। আমার জন্য অন্তত নিজেকে নিয়ন্ত্রণে রাখ। প্রমিস করছি 2 দিনের ভেতরে নাজলিকে নিয়ে চলে যাব। নিক তাতে দাঁত পিষে শক্ত গলায় বলে, দ্রুত নিয়ে যা, নাহলে অনেক অঘটন ঘটে যাবে। খুব ভালো করে জানিস আমার নিয়ন্ত্রণ নেই। সে আমার স্ত্রী। নিক আরিশের দিকে তাকে কপাল ভাঁজ করে তাকায়। কবে থেকে স্ত্রী মানুষ শুরু করেছিস? আরিশ থতমত খেয়ে বলে। মনে মনে স্ত্রী না, উপরে উপরে স্ত্রী আর কি। নিক বিরক্ত হয়ে থমকে হচ্ছে। শালা মাদারফাকার, নিজের বিবাহিত বউকে নিজের বউ বলতে দ্বিধাবোধ করিস? তোর পুরুষত্ব ঠিক আছে তো? পুরুষত্ব নিয়ে খোটা শুনতে আরিশ তেতে হচ্ছে। খবরদার এইসব নিয়ে আঙ্গুল তুলবি না। যা সত্যি তাই বলেছি। 2 দিন পর চুক্তি শেষ আর এই খেলাও শেষ। নিক চোখ ছোট ছোট করে বলে, 2 দিন পর চুক্তি শেষ হয়ে যাবে? তাহলে তো নিরাপত্তা দিতে এখানে এনেছিস কেন শালা? আরিশ আর চোখে তাকিয়ে বলে, এসব বাদ দে। যেদিন চাচা বানাবো সেদিন তোর সাথে এইসব নিয়ে আলোচনা করব। আপাতত নিজের রাগটা আর জেলাসিটাকে কন্ট্রোলে রাখিস। মনে রাখিস, তোর এই অসুস্থ চিন্তাধারা অ্যানি অনুমান করতে পারলে সে আরও অস্বস্তিতে পড়ে যাবে। যা একটু মন বসেছে এখানে, এরপর সেটাও চলে যাবে। ও কিন্তু জানে শত্রুদের বাঁচাতে এইভাবে বন্দি করে রেখেছিস, কিন্তু তুই যে কত বড় সাইকো সেটা তো ও জানে না। বোন থেকে বোনকে আলাদা করিস না। যত রাগ আছে সব টর্চার সেলে গিয়ে মিটিয়ে নিবি। প্লিজ এখানে অন্তত নিজের আসল রূপ প্রকাশ করিস না। নিক রক্তচক্ষুর ন্যায় তাকায়, শার্টের কলার চেপে ধরে শক্তভাবে। আমাকে বহুরূপী মনে হয় তোর? অভিনয় পটু হলে এসব নিয়ে আমি অভিনয় করি না। গ্যাংস্টার বস কারোর মন রক্ষার্থে বহুরূপ ধারণ করে না। সে যা, সেটা বাস্তবে সবাই দেখতে পায়। আরিশ তপ্ত শ্বাস ছাড়ে। নিক আরিশকে ছেড়ে দিয়ে ভেতরে প্রবেশ করে, যাওয়ার আগে বলে যায়, আমার বউয়ের দিকে ফিরেও তাকাবি না। আরিশ অবাক হয়ে বলে, বোনের মতো হয়, তুই সন্দেহ করছিস আমাকে?
নীলকুমারী, ডেকেছিলে কাকে? কিসের ভিত্তিতে ডেকেছিলে? অতীত মনে করবে না, রেখে খুনও করে ফেলতে পারি। আরিশ মাথা চুলকে বলে, আর কত ক্ষমা চাইবো? ওই সময় জানতাম না এই মেয়ে যে তোর নারী। জানলে চোখ দেওয়া তো দূরে থাক, বোন বলে মাথায় তুলে রাখতাম। মা ডাকবে। নিক ধমকে ওঠে। আরিশ হতভম্ব হয়ে যায়। বন্ধুর বউ আমার মা হয় কিভাবে? নিক ভেতরে প্রবেশ করতেই সাথে সাথে এনির হাস্যজল মুখটা চুপসে যায়। পুরো চেহারা আতঙ্কে বাসা বাঁধে। শক্তভাবে নাজের হাত চেপে ধরে। নিক ঠোঁট কামড়ে তাকায় সেদিকে। গৃহদেশ নারী সোজা উপরে চলে যায়। এক মুহূর্ত অপেক্ষা করলো না, যাওয়ার আগে এনিকে আদেশ করে। রুমে আসো। এনি ভয় শিউরে উঠছে। কণ্ঠ এত ধারালো কেন? উনি কি আপাকে বের করে দিবে? আচ্ছা, মেয়েরা আজ আসলো না কেন? উনি কি সত্যি সত্যি মেরে ফেলেছে? দোষ না করেও কি মেয়েটা শাস্তি পেয়েছে? মেয়েটার যদি কিছু করে থাকেন তবে এর মূল্য আপনি বাজেভাবে দেবেন নিক জেভরান। এক নিরীহ মেয়ে মারার কোনো রাইট নেই আপনার। এনি নাজলির দিকে তাকিয়ে বলে, আমাকে এক্ষুনি যেতে হবে আপা, তুমি কিন্তু কোথাও যাবে না। অনেক কিছু বলার আছে তোমায়। নাজলি মলিন হাসে। আরিশ এনির দিকে তাকিয়েও হেসে বলে, তুমি অনেক সাহসী আনি। গ্যাংস্টার বসকে চাবুক মারার মতো সাহস দেখিয়েছো। এনির বুকটা কাঁপে এই কথা মনে হলে। জেডকে এত জঘন্যভাবে মেরেছে, একবার অনুশোচনা কাজ করেনি, অথচ এই ক্ষেত্রে কেন এত হাঁপিয়ে ওঠে সে? মেরেছি। অনেক সাহসী। আরিশের গলায় ছিল বিদ্রুপের সুর। এনি বুঝে হেসে বলে, মাফিয়াদের সামনে নিলামে ওঠা মেয়েটাকে সাহসিকতা শিখাচ্ছে মিস্টার আরিশ ইলহাম। হাজারবার ধর্ষণ হতে গিয়েও বেঁচে ফিরেছে তার। ধর্ষণ আর কি দেখবেন? নারীদের সাহসিকতা নিয়ে প্রশ্ন করতে নেই। তারা ভালোবাসা পেলে অমৃত, আর না পেলে বিষ। এনি আর দাঁড়ায়নি, দ্রুত উপরে চলে যায়। নাজলি চিন্তিত হয়ে ডিভানে বসে পড়ে। পাশে আরিশ অবাক হয়ে তাকিয়ে থাকে এনির যাওয়ার দিকে। নাজলি বিড়বিড় করে, বেয়াদব আর অসভ্য। কি করেছি আমি? নাজলি বিরক্ত হয়ে বলে, আপনাকে কি বলেছি? এইমাত্র গালিগুলো দিলে কাকে? আপনার প্রাণের বন্ধুকে। আরিশ তপ্ত শ্বাস ছাড়ে। নাজলিকে উদ্দেশ্য করে বলে, আমাদের পর এই প্রথম কেউ মিনারের ভেতরে পা রেখেছে। বুঝতে পারছো এই মিনারের নিরাপত্তা ঠিক কতটা প্রখর? ছাদের প্রতিটা কোনায় দেহরক্ষী রাখা। আইল্যান্ডের কোথাও কোথাও গোপন ক্যামেরা থেকে শুরু করে গার্ড রাখা আছে, নিক ছাড়া কেউ জানে না। এমনও হতে পারে মাটির নিচে গর্তে লুকিয়ে আছে। চারপাশে অসংখ্য গার্ড। এখানে একটা পোকা প্রবেশ করলেও সাথে সাথে সংবাদ চলে যায় সবার কাছে। ছলচাতুরি এখানে বিলাসিতা। একবার যদি কেউ জাস্ট ভাবে বিরোধী দলের সাথে হাত মিলাবে, তবে মিলানোর আগেই তার মস্তিষ্ক দেহ থেকে আলাদা হয়ে যায়। কারণ মানুষ সবকিছুর প্রমাণ একটু হলেও রেখে দেয়, আর সেই প্রমাণ থেকেই কালপ্রিট ধরা যায়। এই আইল্যান্ডের কারোর ক্ষমতা নেই ঢোকার। তুমি ঢুকেছ আমার কারণে। অ্যানির থেকে দূরত্ব নিয়ে চলবে। নাজলি আরিশের চোখে চোখ রেখে বলে, এখানে নিরাপত্তা নিতে আসা আমার মূল উদ্দেশ্য নয়। আমি জাস্ট আমার বোনের কাছে এসেছি। এত নিরাপত্তার পিছনেও কোনো ইতিহাস হয়তো লুকিয়ে আছে। কি আছে এই আইল্যান্ডে? নিশ্চয়ই পাপের সাম্রাজ্য এটা। আরিশ কাঁধ নাড়িয়ে হাসে, খোঁচা দিয়ে বলে, বুদ্ধিমতী, এই তো বুঝে গিয়েছো সবটা। এই আইল্যান্ডের প্রতিটা ইটের কণা আর ধুলির মধ্যে লেগে আছে হাজারো লোকের চিৎকার, আর্তনাদার হাহাকার। এখানে আমাদের টর্চার সেল, এখানে আমাদের পাচার কেন্দ্র, আর এখানেই আমাদের মূল অনৈতিক কাজের শুরু। এই আইল্যান্ড মানেই যন্ত্রণার এক ইতিহাস। আর কি জানতে চাও? সহজ ভাষায় বলে দিলাম সব। নাজলি ইচ্ছে করছিল মুখে থুতু দিতে, রাগে তাতে ধর চেপে বলে, জীবন্ত নরপশু হয়তো আপনাদেরই বলে। এত পাপ করে খারাপ লাগে না? ঘুমানোর সময় মনে হয় না এত পাপ আমি কিভাবে করছি? অবশ্যই মনে হয়। যখন মনে হয় তখন ভাবি এত পাপ আমি মস্তিষ্ক আর হাত দিয়ে করেছি। আরিশের ঠাট্টা নাজলি সহ্যই হলো না, রেগে বলে, আপনাদের এই কর্মফল ওই বাচ্চা মেয়েটাকে ভোগ করতে হয়েছে। হাজারটা নারীর কান্নার কারণ হন আপনারা। প্রকৃতি হিসাব রাখে, আর সময় হলে তার সঠিক জবাব দেয়। অন্যকে কাটিয়ে আপনিও কেটেছেন। এখনো মনে মনে অস্থির হয়ে আছেন নিজের বোনের জন্য। এটা থেকে শিক্ষা হচ্ছে পাপ বাপকেও ছাড়ে না।
এক জীবনে একবার হলেও নিজের শরীরে এসে কোপ পড়ে। খারাপ লাগছে, কষ্ট হচ্ছে কি জানেন, মেয়েটাকে আমিও ভালোবেসে ফেলেছিলাম, তাই আমারও আত্মা কেঁদেছে। তাহলে আপনার এই হাহাকার দেখে গলা ফাটিয়ে হাসতাম। আরিশের চোখ মুখ জ্বলে উঠছে, নাজলির দিকে ঝুঁকে চোয়াল চেপে ধরে দাঁত কিরমির করে। একবার যদি তুমি হাসতে, তবে কসম করে বলছি জিন্দা কবর দিতাম তোমাকে। দুনিয়ায় আমি শুধু এই মেয়েটাকেই এত আগলে রেখেছি, না হলে আমার এই উত্তপ্ত জীবনে কোনো মমতার স্থান নেই। এবার ভেবে নাও মেয়েটা আমার জন্য কি ছিল, আর তার মৃত্যুতে হাসা ব্যক্তিটার ঠিক কি বিকৃত অবস্থা করতাম তার ধারণাও নেই তোমার। নাজলির চোখ মুখ খিচে ফেলে আরিশের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার জন্য। আরিশ সরে এসে উঠে দাঁড়ায়, আঙুল দিয়ে উপরে ইশারা দিয়ে বলে, বামের রুমটা আমার জন্য বরাদ্দ, 2 দিনের জন্য তোমাকে দান করলাম। ওয়ার্নিং দিচ্ছি, অতিরঞ্জিত কিছু করবে না। এনি একসময় তোমার বোন ছিল, কিন্তু সে এখন অন্যের দখলে। যা করবে ভেবে চিন্তে করবে। অনেক বুদ্ধিমতী মেয়ে তুমি, অল্পতেই বুঝে নাও। আরিশের আর দাঁড়ালোই না, বড় বড় পা ফেলে মিনারার কাছ থেকে বের হয়ে যায়। নাজলির চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস টানে। সে এখন কি করবে হয়তো নিজেও জানে না। এনি মাথা নিচু করেই রুমের ভেতর প্রবেশ করে। নাজলিকে দেখে উত্তেজনায় জিজ্ঞেস করতে ভুলে গিয়েছে হুট করে সে কেন আসলো এখানে। নিক ডিভানে বসে মাথা চেপে ধরে আছে, পাশেই অনেক জিনিসপত্র ভেঙে আছে। রুমের চারপাশে তাকাতে হতভম্ব হয়ে যায়। এত সুন্দর গুছানো রুমটার এই অবস্থা হলো কি করে? এনি সাহস নিয়ে বলে, আপাকে নিয়ে আসার জন্য থ্যাঙ্কস। নিক উত্তর করলো না। নিকের এমন শান্ত ব্যাপারে এনি অবাক হয় প্রচুর। পরপর আবার বলে, চারপাশে এত জিনিস ভেঙেছেন কেন? ইচ্ছে হয়েছে তাই ভেঙেছে, তাতে তোমার কি? বোনকে রেখে এলে কেন? এনি কপাল কুঁচকে তাকায়, নিকের চোখ দেখে ফরকায়। কি ভুল করেছে সে? এভাবে রেগে আছে কেন? চোখের পাতা নাড়িয়ে বলে, আপনার কেনা জিনিসপত্র আপনি ভাঙবেন, এটাই স্বাভাবিক, আমি বলার কে? যাই হোক, আপনি তো বলেছেন আসার জন্য। নিক ঝড়ের বেগে এসে এনির বাঁকানো কোমরটা ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। হঠাৎ আক্রমণে এনি হতভম্ব হয়ে যায়। নিকের ঘন নিঃশ্বাস দেখে এনি অবাক হয়। নিক এনির গলায় মুখ নিয়ে বলে, Seeing you with someone else drives me insane. I know I'm flawed, but I refuse to share even a fraction of you. কারোর সাথে কথা বলে সব ধ্বংস করে দিতে ইচ্ছে করে। কি করে আটকে রাখবো তোকে আমার সাথে? এনি বুঝতে পারছে না একটা কথাও, আশ্চর্য হয়ে বলে, আমি তো কোনো পুরুষের সাথে কথা বলিনি, নাবিদ ভাইকে নিয়েও কোনো কথা বলিনি, তবে এমন করছেন কেন? কি করেছি আমি? নিক এনির গলায় চুমু খেলো, তবে এইটা চুমু বলে ভুল হবে, পুরোটা ছিল হিংসাত্মক চুমু। এনি ব্যথা মৃদু আওয়াজ করে ওঠে। নিক ঠোঁট চেপে ধরে এনির, নিজেকে সামলে নিতে না পেরেই 2 জোড়া ঠোঁট একত্রিত করে ফেলে। এনি চোখ বন্ধ করে নিকের পিছে খামচে ধরে। হাইটে এনি লম্বা হলেও নিকের তুলনায় অনেকটাই খাটো। 6 ফুট একটা শক্তপোক্ত দেহের যুবকের সামনে 5 ফুট 3 ইঞ্চির মেয়ে অনেকটাই এই ছোটটায় দাঁড়িয়ে চুমু খাওয়া গ্যাংস্টার বছর পোষায় না, অনেকটা ঝুঁকে পড়তে হয় এনির দিকে। নিক বিরক্ত হয়, এনিকে কোলে তুলে কাউচের উপর বসিয়ে দেয়। এনি ধাক্কা দেয় সরিয়ে দেওয়ার জন্য। নিক ধাক্কার তোয়াক্কাও না করে এনির হাতটা শক্তভাবে চেপে ধরে। আর চুমুটা ছিল অন্য দিনের থেকে নরম, কামড়ের সেই উত্তাপ স্পর্শ ছিল না। নিকের হাত চলে যায় এনির জামার ফিতের মধ্যে, এক টানে খুলে ফেলে সেই ফিতার অংশ। এনি অসহায় চোখে চোখ বন্ধ করে ফেলে। কিভাবে মুক্তি পাবে সে এখন? কিসের রাগ মেটাচ্ছে এই মুহূর্তে সে নিজেও জানে না। নিক এনি উন্মুক্ত পিছে মুখ ডুবিয়ে দেয়, অবাধ্য হাত বিচরণ করছে পুরো অস্তিত্ব জুড়ে। এনি কেঁপে কেঁপে উঠছে, নিকের ঘাড়ে নখের আঁচড় দিয়ে রক্তাক্ত করে ফেলছে। অবশ্য এনি এই মুহূর্তে আঁচড়গুলো ইচ্ছে করে দিচ্ছে, ব্লেজারের কারণে পিঠে দিতে পারছে না, তাই ঘাটটাকে বেছে নিয়েছে। এই সুন্দর মুহূর্তটাকে রাগের কারণ হয়ে উঠে মিসড কলের শব্দে। এনি নিকের বুকে ধাক্কা দিয়ে বলে, আপনার ফোন বাজছে। নিক চোখ রাঙিয়ে তাকায় এনির দিকে। এনি থতমত মুখে প্রশ্ন শান্ত গলায় বলে, আপনার ফোন বাজছে। নিক বিরক্তিতে ফোন হাতে তুলে নেয়। 2টা মেসেজ ভেসে উঠছে। নাবিদের খোঁজ পেয়েছি নিক, মিশন শেষ করে রিসোর্টের কাছে আয়। নিক মাথার চুল ঠিক করে এনির দিকে তাকায়। এনি ততক্ষণে জামা ঠিক করে দাঁড়ায়,
ঠোঁট ফুলে উঠেছে অনেক আগে, রক্ত জমাট বেঁধে গিয়েছে প্রতিটি কামড়ে। নিক আঙুলে চেপে ধরে সেই কাটা স্থানে। এনি যন্ত্রণা চোখ বন্ধ করে রাখে। নিক সেই মুখের দিকে তাকিয়ে বলে, আমার ধ্বংসের কারণ তুই। আর আমাকে রেখে মস্তিষ্কে যদি 1 সেকেন্ড মানুষের চিন্তা আসে, সে মস্তিষ্কটা খুলে ডাস্টবিনে রেখে আসবো। Your first priority in life will revolve around me. এনি হেসে বলে, যাকে ঘৃণা করি তাকে জীবনের ফার্স্ট প্রায়োরিটি দিতে বলছেন? এনি আরো শক্তভাবে চেপে ধরে। এনি এইবার 2 কদম পিছিয়ে যায়। নিক ছাড়েনি একটুর জন্য। ঘাড় গলিয়ে পেছন দিকে চেপে ধরে বলে, প্রায়োরিটি দিতে না পারলে আমার জীবনে এসেছিলে কেন বান্দির বাচ্চা? তুমি কি বেছে নেবে আই ডোন্ট কেয়ার। আমি তোমাকে বেছে নিয়েছি, এটা আসল কথা। আর আমার রাজত্বে অন্য কারো স্থান নেই। আমাকে রাখিও না ব্লাড রোজ। আমি ব্যতীত কেউ আসলে প্রয়োজনে কবরও রেখে আসবো, তবুও দুনিয়ার আলো দেখতে দেব না। বোন, আত্মীয় স্বজন সব আমার পরে হবে। তোমার আত্মাটা আমার নামে লিখিত। এর তিল পরিমাণ ভাগ্যে বসাতে আসলে তার শরীরে যত হাড় আছে, সবগুলো হাড় কত দ্রুত ভাঙতে পারে সেটা সে নিজ চোখে দেখতে পারবে। এনি ভয়ে ঠোঁট ভেজায়, কপাল কুঁচকে বলে, আপনি কি নাজলি আপাকে নিয়ে এসব বলছেন? নিক ঠোঁট কামড়ে হাসে। এই হাসি দেখে এনির শরীর শিশির করে ওঠে। হাসিটা ছিল অন্যরকম। এই হাসিতে কোনো সৌন্দর্য ছিল না, কেমন ভয়ানক আর রহস্যময় মনে হয়েছিল। নিক হাতে চাবি নিয়ে ফিসফিস করে বলে, আমি ভালো মানুষ নই, সেটা পৃথিবী জানে। কিন্তু তোমার জন্য আমি কতটা খারাপ হতে পারি সেটা পৃথিবী এখনো দেখেনি। সাবধান বেবি গার্ল, I'm a disgusting monster, an underground terrorist. রাতটা এখনো শুধু সময় নয়, একটা বিকৃত সত্তা। পরিত্যক্ত বাড়িটার ভাঙা কাঠামো অন্ধকারের সঙ্গে মিলে আছে। এখানে ইট পাথরের ভেতরেই পচে থাকা স্মৃতিগুলো শ্বাস নিচ্ছে। দেয়ালে থাকা, গায়ে জমিয়ে থাকা অধিক পুরনো শ্যাওলা চাঁদের আলোর সাথে সাথে ক্ষতের মতো জলজল করছে। আর প্রতিটি ফাটল থেকে ঝরে পড়া জল শব্দ করে সময়কে বিদ্রুপ করছে। বাতাস ভারী হয়ে আছে এখনো, এমন ভারী যে ফুসে ফুসে ঢুকলেই মনে হয় কোনো অচেনা অপরাধের গন্ধ টেনে নেওয়া হচ্ছে। চারিদিকে চোখ, গাঢ় অন্ধকার পরিবেশ। ভিতরে 3টা অবয়ব বসে আছে। এদের মানুষ বলে ভুল হবে। টেবিলের উপর অর্ধভরা গ্লাসে তরল দুলছে। প্রতিটি ওয়াইনের গ্লাস তাদের অপরাধের প্রতিটি সঙ্গী। প্রতিটি চুমুকে তাদের চোখের পাতা কাঁপছে। নেশা তাদের বুদ্ধিকে কেবল ঝাপসা করেনি, খুলে দিয়েছে অবদমিত উন্মাদনা দরজা। তাদের ফিসফিসানি আর অট্টহাসিতে ফেটে পড়ে চারিপাশ। হাসি এখানে মূলত আনন্দের নয়, হাসি এখানে দাঁতের ফাঁকে আটকে থাকা হিংস্র ফিসফিস। একজন হেলে পড়ে দেয়ালের দিকে, শ্যাওলা ঢাকা ঠান্ডা পাথর তার কাঁধে লেপটে যায়। আরেকজন চোখে স্থির হয়ে আছে, অথচ ভেতরে অস্থিরতা তাণ্ডব চালাচ্ছে। সে শূন্যের দিকে তাকিয়ে আছে, যেন শূন্যই তাকে তাকিয়ে দেখছে। তৃতীয়জন হঠাৎই কেঁপে ওঠে উত্তেজনা, নিজেরই নিঃশ্বাসে চমকে ওঠে। কারণ এই ঘরে প্রতিধ্বনি স্বাভাবিক নয়। প্রতিধ্বনি এখানে প্রশ্ন করে। ঘরের কোণগুলো অস্বাভাবিকভাবে দীর্ঘ হয়ে আসে। ছায়াগুলো মানুষের মতো নড়াচড়া করে। ছাদের নিচে জমে থাকা অন্ধকার ফোঁটা ফোঁটা নেমে এসে তাদের মাথার উপর ঝুলে থাকে। চারিপাশে একটা ছমছমে পরিস্থিতি। হুট করে এক উত্তপ্ত বাতাস তাদের শরীরে এসে আশ্রে পড়ে। বাতাসে উষ্ণতা ছিল উত্তপ্ত গরম। মাথার অবস্থায় পড়ে থাকা 3টে লোক কেমন পাগলের মতো দাঁড়িয়ে আছে। আগুনের মতো গরম বাতাসে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। তাদের গলা ফাটানো চিৎকারে ভারী হয়ে ওঠে চারপাশ। কেমন এদিক সেদিক দৌড়াচ্ছে। একজন চিৎকার দিয়ে উঠছে, এত গরম লাগছে কেন? বাতাস, মনে হচ্ছে আমার চামড়া পুড়ে যাচ্ছে। আরেকজন চোখ মুখে ঘষে বলে, আমার চোখে কিছু দেখতে পাচ্ছি না, গরম বাতাসের কারণে তাকাতে পারছি না। গরম বাতাসে সবার চোখ মুখ চামড়া লাল হয়ে যায়। বাতাস থেকে যেন আগুন বেরোচ্ছে। তাদের সবার চিৎকারের মধ্যে একটা কালো অবয়ব তাদের সামনে আসে। তার হাতে অ্যাসিডের একটা নীল পাইপ। একটা লোক অকথ্য ভাষায় গালি দিয়ে ওঠে, বাইনচোদের বাচ্চা, কে তুই? সাহস থাকলে সামনে আয়। লোকটার কথা শেষ হতেই এক ভয়ানক অট্টহাসিতে চারপাশ ছমছমে হয়ে ওঠে। লোকগুলো ভয় পিছিয়ে যায়। সব থেকে বেশি শখ খায় যখন লোকটা হুডি খুলে তাদের
দিকে ঠোঁট কামড়ে ধরে তাকায়। হাসিটা সুন্দর হলেও এই হাসির পেছনে আছে এক ভয়ানক উদ্দেশ্য। লোকগুলো ভয় দিশেহারা হয়ে পড়ে। একজন এই ভয় নিতে না পেরে প্যান্ট ভিজিয়ে দেয়, কাঁপা কাঁপা গলায় বলে। নিক চিহ্নিত করে সেই 3 জন ব্যক্তিকে, যে 3 জন সেদিন ইগরকে সাহায্য করেছিল, তার ম্যানশনে ঢোকার জন্য ম্যাসিমোকেও সাহায্য করেছিল। নিক ছোট ছোট করে 3 জনের দিকে তাকায়, বাঁকা হাসিতে তার পেছনে থাকা গার্ডকে ইশারা করে কিছু একটা। সাথে সাথেই গার্ড 3 জনের গলা চেপে ধরে নিয়ে আসে, তাদের বাকিগুলো একটা রুমে বন্দি করে দিয়ে যায়। এরই মধ্যে ছেড়ে দিয়ে যায় উত্তপ্ত গ্যাস। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একটা সময় হয়তো মরেই যাবে। নিকের সেসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। 3 জনকে নিয়ে আসা হয় টর্চার সেলের সে ভয়ানক রুমে, যেখানে সামনেই বসে আছে বড় বড় 2টা কড়াই, পাশে বড় একটা স্টেল। দেখে বোঝা যায় পাঠার শক্তি নিয়ে নিক জিবরানের কলেজে হাত দিতে গিয়েছিলে সেদিন। এতদিন শ্বাস নিয়েছি সেই তো অনেক। বাচ্চা মেয়েটাকে মেরে ফেললি, শুয়োরের বাচ্চা। He came to make an enemy, but he didn't even bother to understand who you were up against. Bitch. লোক 3টা হাঁপাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। নিক একটা ধারালো ছোট্ট নাইফ হাতে তুলে নেয়। নিক ঠোঁট কামড়ে শ্যাডো আর হান্টারের মাথায় হাত বুলিয়ে দেয়, গলায় হাতিয়ে বলে, সাবধানে, বিষাক্ত বোকা আছে এখানে। Tear it apart as much as you like. সমুদ্রের খোলা বিস্তারে অত্যন্ত নীলের সামনে বালুর উপর বসে আছে একজন পুরুষ। হয়তো সময়টাও তাকে ভুলে গেছে, অথবা সেই ইচ্ছে করেই সময়টাকে অস্বীকার করছে। দৃষ্টি তার ভয়ানক শান্ত হয়ে আছে, পাথরের মতো স্থির তার চাহনি। এই দৃষ্টিতে না আছে প্রত্যাশা আর না আছে অভিযোগ, শুধু দীর্ঘদিন জমে থাকা এক ক্লান্তি নির্লিপ্ততা। ভেজা বালু তার পায়ের নিচে ধীরে ধীরে সরে যাচ্ছে, কিন্তু ব্যক্তিটা একটুর জন্য নড়ে না, কারণ তার ভেতরে ভাঙন এই নড়াচড়ার চেয়েও গভীর। সে একজন ব্যর্থ প্রেমিক, ভেঙে পড়া প্রেমিক নয়, বরং এমন এক মানুষ যার স্বপ্নগুলো বহু আগেই নিজেদের কবর নিজে খুঁড়ে শুয়ে পড়েছে। ঢেউ এসে বালুতে আশ্রয় পড়ছে, ঢেউয়ের শব্দগুলো ফিরে যাচ্ছে ধাক্কা লেগে, কিন্তু তার বুকের ভেতর ঢেউগুলো শব্দ করাও ভুলে গেছে। চোখের কোণে কোনো অশ্রু নেই, কারণ অতিরিক্ত কাঁদলে একসময় চোখও অভ্যাস করে নেয় শূন্যতা। আর চাপটা চুল উড়িয়ে নেয়, নোনতা বাতাস বুকে ঢুকে পড়ছে বারবার। তবুও ব্যক্তিটা স্থির বসে থাকে। ভালোবাসা কি সত্যি এতটা যন্ত্রণাদায়ক? যন্ত্রণাদায়ক না হলে একজন কঠিন পুরুষের হৃদয়েও কেন এভাবে ভেঙে পড়বে? নাবিদ দূরে থাকা আইল্যান্ডের দিকে তাকায়। এখানেই তার প্রাণ পাখি সংসার পেতেছে। প্রতিদিন এই জায়গাটায় বসে এনির অস্তিত্ব অনুভব করে সে। মনে হয় আইল্যান্ডের সামনে বসে আছে, তার দিকে তাকিয়ে আছে, কিছু প্রত্যাশা করছে। নাবিদ নিজেও জানে না এই জীবনে কত কি ত্যাগ করলো সে শুধুমাত্র একটা মেয়েকে পাওয়ার জন্য। নিজের অতীত আজ তার দুর্বলতা হয়ে উঠল। নাবিদের চোখ দেবে গেছে একদম, চোখের নিচে কালো দাগ, দাড়িগুলো বড় হয়েছে, কেমন সন্ন্যাসী সন্ন্যাসী ভাব চলে এসেছে। সবসময় পরিপাটি করা চুলগুলো ঘাড় পর্যন্ত এসে পড়েছে। পাগল পাগল অনুভব হয় নিজেকে, একা একা প্রকৃতির সাথে বিড়বিড় করে। আচমকাই ঘাড়ে কারোর ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। তার দিকে ছুরি তাক করতে মেলি ভয়াতুর কণ্ঠ ভেসে আসে, খেপে যাবেন না, অনেক সাহস চোখে আজ আপনার সামনে এসেছি। নাবিদ চোখ ছোট ছোট করে তাকায়। এই মেয়েটা তাকে অনেকবার ফলো করে। ঋদ্ধিমা, ঋদ্ধিমা খুশিতে আত্মহারা হয়ে যায়, প্রাণবন্ত হেসে বলে, বাপরে, আমার নাম মনে রেখেছেন? বিশ্বাস হচ্ছে না কিন্তু। আচ্ছা, সেই সব কথা বাদ দিলাম, একটা কথা জিজ্ঞাসা করি। নাবিদ চোখ বন্ধ করে শ্বাস টানে। আউট। সাহস নিয়ে এসেছিলাম, এইভাবে দাঁড়িয়ে দেবেন? কিসের এত প্রত্যাশা আর হাহাকার আপনার? নাবিদ রাগান্বিত চোখে তাকায়। ঋদ্ধিমা ভয় পেলেও প্রকাশ করলো না। সে আজ ঘটনা জেনে এরপর শান্ত হবে। চোখের সামনে এমন সুদর্শন পুরুষের ধ্বংস সে আর দেখতে পাচ্ছে না। আর সব থেকে বড় কথা, তার প্রথম ভালো লাগার পুরুষ নাবিদ। হ্যাঁ, ঋদ্ধিমা নাবিদকে পছন্দ করে। একটু একটু করে কখন যে ভালো লাগা কাজ করা শুরু করেছে সে জানতেই পারেনি। তাই তো বারবার বেহার মতন আসে, এক পলক দেখবে ভেবে। দূর থেকে চোখে
দেখে চোখের তৃষ্ণা মিটিয়ে চলে যায়। কাছ থেকে দেখা আর হলো কই। রিদ্ধিমা হেসে বলে, ভরসা করতে পারেন আমাকে? বলুন সবটা। কিসের এত হাহাকার আপনার? কেন নিজেকে এভাবে ধ্বংস করে দিচ্ছেন? আমাকে আপন ভাবতে পারেন? নাবিদের বিরক্ত লাগছে। রাগে রিদ্ধিমার চোয়াল শক্ত করে চেপে ধরে রিদ্ধিমা অনেকটা জায়গা পিছিয়ে যায়। নাবিদ উম্মাদের মতো গর্জে উঠছে, কি শুনতে চাও তুমি? আমার অতীত শুনলে টিকতে পারবে? ভালো মানুষ ভেবে দয়া করতে এসেছো। অতীত জানলে সেই দয়া ঘৃণাতে বদলে যাবে। আমি কত বড় পিশাচ ছিলাম আইডিয়া আছে? আমার অতীত ভয়ানক, আর এইটাই হচ্ছে আমার সব থেকে বড় দুর্বলতা। পৃথিবী সাক্ষী থাকুক, আমার ভালোবাসার কোনো শেষ নেই, কিন্তু আমার এই না পাওয়ার বেদনার প্রতিটি কণা যেন তার ভাগ্যের ললাটে অভিশাপ হয়ে বিঁধে থাকে। আমার হাহাকারই হোক গ্যাংস্টার বসের জীবনের একমাত্র বেদনার সুর। রিদ্ধিমা কষ্ট ভুলে গিয়ে অবাক হয়ে বলে, ভালোবাসা? নাবিদ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চিৎকার করে উঠছে, আমার ভালোবাসা, আমার ছোট্ট পাখি, আমার ইনি, যার হাসির ঝঙ্কারে আমি নরখাদক থেকে মানুষ হয়ে উঠেছিলাম, যাকে পাওয়ার জন্য নিজের বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলামকে সাথী বানিয়েছিলাম, তার সাথে জীবন পার করব ভেবে সব পাপকে ত্যাগ করেছিলাম, কারণ সে যে বড্ড ভীতু ছিল। আমার এই পাপ সে সহ্য করতে পারবে না, যার জন্য সব বিসর্জন দিলাম। সে এখন অন্যের ঘরে। রিদ্ধিমা মাথা ঘুরতে থাকে। প্রতিটি লাইন তার মস্তিষ্কে হাতুড়ি পিটা করছে। সে এমন এক পুরুষের প্রেমে পড়েছে যে অন্য কারোর প্রতি আসক্ত। অতীতের কিসব বলছে? নরখাতক মানে? আমি চোখ তুলে তাকে ক্ষোভ নিয়ে বলে, যাও এখান থেকে, তোমাকে আঘাত করে বসবো। রিদ্ধিমা জানি শান্ত গলায় বলে, ওকে খুব ভালোবাসেন তাই না? নিশ্চয়ই খুব সুন্দরী। নাবিদ সমুদ্রের ঢেউয়ের দিকে তাকায়, শূন্য চোখে তাকিয়ে বলে, তার চোখে তাকালে মনে হয় কোনো আদিম সমুদ্রের কিনারে দাঁড়িয়ে আছে। সেই নীল রঙে যেমন প্রশান্তি আছে, তেমনি আছে তলিয়ে যাওয়ার ভয়ঙ্কর নেশা। সমুদ্রের গভীরতা মাপা যায়, কিন্তু ওর ওই একজোড়া মনি যে কত শত গোপন কথা আর অবাধ্য ঢেউ লুকিয়ে রেখেছে তা বোঝার সাধ্য কারণেই মনে হয় হাজার বছরের অন্ধকার চিরে প্রথম ভোরের সূর্যটা উঁকি দিল। সেই হাসিতে কোনো কৃত্রিমতা নেই কোনো মলিনতা, একদম পবিত্র, ঠিক যেন ভোরের শিশিরে ভেজা কোনো বুনো ফুল। ওর ওই এক চিলতে হাসির জন্য আমি পুরো পৃথিবীটাকে বিষাদে ডুবিয়ে দিতে পারি। সে তো বন্দী হওয়ার জন্য জন্মায়নি, সে এক মুক্ত ডানার ছটফটে পাখি। তার চঞ্চলতা বনের হরিণীর মতো, যে কারো বারণ মানে না। তার প্রতিটি পদক্ষেপে যেন জীবনের স্পন্দন জেগে ওঠে, আর তার সেই অবাধ্য চঞ্চলতায় আমার স্থির জগৎটাকে ওলট পালট করে দেয়। তার কাঁধ বেয়ে নেমে আসা সেই সোনালি রেশমি চুলে যখন বিকেলের আলো পড়ে, মনে হয় গলানো সোনা বয়ে যাচ্ছে। তার ফর্সা ত্বক যেন কোনো শ্বেত পাথরের ভাস্কর্য, যেখান থেকে নক্ষত্রের মতো এক অলৌকিক শুভ্র আলো বিচ্ছুরিত হয়। অন্ধকারের মাঝেও সে যেন এক জীবন্ত জ্যোতিষ্ক, স্বয়ং সম্পূর্ণ এবং অতুলনীয়। তার সৌন্দর্য ব্যাখ্যা করার মতো এখনো কোনো শব্দ ভাণ্ডার আমার মস্তিষ্কে তৈরি হয়নি। তাকে আমি ঠিক কতটুকু ভালোবাসি তারও ব্যাখ্যা নেই। রিদ্ধিমার বুকের কাটার মতো বিঁধে যাচ্ছে, তবুও সে হেসে বলে, অনেক ভাগ্যবতী সে। নাবিদ আচমকাই বলে, তোমার ভয় করছে না কেন? আমার কাছে আসতে? একজন যুবতী মেয়ে হয়ে একটা প্রাপ্তবয়স্ক যুবকের সামনে আসতে? রিদ্ধিমা হেসে বলে, বিশ্বাস আছে বলেই তো আসতে পেরেছি। আমি জানি আপনি অনেক ভালো। নাবিদ বিদ্রুপের হাসি হাসে। হুট করে গাড়ির হর্ন সাথে চারপাশ আলোকিত হয়ে পড়ে। নাবিদ চোখ ছোট ছোট করে সেদিকে তাকায়। অধিরাজকে দেখে কপালে ভাঁজ আরো প্রখর হয়। গাড়ি থেকে নিক আর আরিশ নেমে আসে। নিককে দেখেই ভেতরের হিংস্র দানবগুলো জ্বলে উঠছে। রিদ্ধিমাকে কাউকে চিনতে পারছে না, তবে তা লোক দুটো অসম্ভব সুন্দর। লোক তিনটা তো তাদেরই এগিয়ে আসছে। নাবিদের সাথে কোনো মেয়েকে দেখে মজার মজার ছলে কথা বলছে। ভেবেছিলাম কখনো মেয়েদের কাছে যাবি না, এখন তো দেখছি মেয়ে নিয়ে সমুদ্র বিলাস করছিস ব্রো। রিদ্ধিমা বুঝতে পারছে তাকে মিলিয়ে অন্য কিছু মিন করছে, প্রতিবাদ করে বলে, না জেনে বাজে কথা বলবেন না। রিদ্ধিমা রাগান্বিত স্বর সবার কানে যায়। নিক চোখ তুলে তাকায় মেয়েটার দিকে। বিরক্তিতে নাবিদের দিকে তাকাবে তার আগেই থমকে যায়। রিদ্ধিমার কান দেখে কপালে ভাঁজ ফেলে সে।
এই দৃশ্য গ্যাংস্টার বসের হৃদয়ে পীড়া দিচ্ছে। নিক খেয়াল করছে তার গলা কাঁপছে। কে তুমি? বাবা মাকে? ঋদ্ধিমা ভদ্রভাবে বলে, আমি ঋদ্ধিমা। বাবা আছেন কিন্তু মা নেই। এই, কান কেটেছে কিভাবে? নিক অশান্ত গলায় বলে। জন্ম থেকেই এমন। ঋদ্ধিমা অপ্রস্তুত হয়ে বলে। নিকের এমন আচরণ দেখে অধিরাজ সহ আরিশ আর নাবিদও অনেক অবাক হয়। নিক চোখ বন্ধ করে শ্বাস নেয়। ঋদ্ধিমার ভালো লাগছে না এখানে। নাবিদের দিকে তাকিয়ে বড় বড় পা ফেলে চলে যায়। বাইরে উত্তাল সমুদ্রের উন্মুক্ত গর্জন আশ্রয় পড়ছে তীরের বালুকা রাশিতে। নোনা বাতাসের শোষর শব্দে আশ্রমের পুরনো জানালার কপাটগুলো মাঝে মাঝে আর্তনাদ করে উঠছে। কক্ষের ভেতরতেও খুঁজখুঁজে অন্ধকার হয়ে আছে। রুমে কেবল মাঝে মাঝে বিদ্যুতের ক্ষণস্থায়ী চমকে দেওয়ালের নোনা ধরা পলস্তারা গুলো বিভৎস দেখাচ্ছে। রুমের ভেতরে অর্ধবয়স্ক একজন ব্যক্তি শয্যায় মৃতপ্রায় হয়ে পড়ে আছেন। কড়া ডোজের ঘুমের ঔষধের প্রভাবে তার শরীর যেন সীসার মতন ভারী হয়ে আছে। চেতনার অতল গহ্বরে তিনি অনুভব করলেন কেউ একজন ঘরে প্রবেশ করেছে। মেঝের উপর খুব ধীরে ভারী একটি পদশব্দ। বাতাসে ঘ্রাণে মিশে আছে পচা নোনা জল আর কোনো এক অজানা ধাতব গন্ধ। তিনি চেষ্টা করলেন চোখ মেলতে, কিন্তু চোখের পাতা দুটো যেন কেউ আঠা দিয়ে জুড়ে দিয়েছে। মস্তিষ্কের এক কোণে বিপদের সাইরেন বাজে, অথচ অবশ দেহটা অবাধ্য। অনেক যুদ্ধের পর যখন তিনি জোর করে চোখমণি দুটোকে আলোর দিকে ঘোরালেন, তখনই হৃৎপিণ্ডটা সজোরে এক ধাক্কা খেল। অন্ধকারে শয্যার ঠিক পাশে দাঁড়িয়ে আছে এক দীর্ঘ আকৃতি কালো অবয়ব। সেই মূর্তির কোনো সুনির্দিষ্ট মুখ নেই, কেবল কুচকুচে অন্ধকার। বৃদ্ধ লোকটা ভয়ে একদম শক্ত হয়ে যান। তিনি যখনই এক ভুক মরণ ভয় চিৎকার দিতে চাইলেন, অমনি সেই অবয়ব হাড় সর্বস্ব শীতল হাতটা তার মুখ চেপে ধরল। চিৎকারটা গলার ভেতরে ঘুমড়ে মরে গেল। মনে হচ্ছে ঔষধের ঘোর আর মৃত্যুর হিমশীতল স্পর্শ দুটো মিলে তাকে এক জীবন্ত কবরের স্বাদ আস্বাদন করাচ্ছে। বৃদ্ধ লোকটা ছটফট করছে ছোটার জন্য। ঘামে তার কপাল গলা ভিজে চপচপে হয়ে গিয়েছে। কালো অবয়বটা ফিসফিস করে বলছে, একটা চিৎকারের শব্দ আসলে এখানে গলা চেপে মারবো। একদম চুপচাপ থাকবি। কথাটা বলে অবয়বটা ছেড়ে দিল মুখ। বৃদ্ধ লোকটা যেন নতুন করে জীবন ফিরে পেল। ঘন ঘন নিঃশ্বাস টেনে নিজে হঠাৎই এই কান্নায় ভেঙে পড়ল। কে কে আপনি? আমাকে কেন মারতে এসেছেন? অবয়বটা পায়ে পড়ে কান্না করে উঠছে। অবয়বটা সরে যায়, জীবনে পায়ের উপর পা তুলে বসে, আবারও পা নামিয়ে লোকটার দিকে ঝুঁকে হিসিয়ে বলে, যদি সব প্রশ্নের উত্তর সত্যি করে বলিস তবে প্রাণে বেঁচে যাবে, নয়তো তোর ইয়াতিমখানায় যত বাচ্চা আছে সবগুলোর লাশ দেখতে পাবি তুই। বৃদ্ধ লোকটা আটকে উঠছে। কালো অবয়বটা তীক্ষ্ণ গলায় বলে, তোকে যে বাবা বলে ডাকে সে কি তোর আপন মেয়ে? বৃদ্ধ লোকটা যেন থমকে যায়। পালিত মেয়ে বলতে লোকটা ব্যথা অনুভব করে বুকে। এরপরও বাচ্চাদের বাঁচানোর জন্য বলে। ঋদ্ধিমার কথা বলছেন? অবয়বটি মাথা নাড়ল। লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পালিত মেয়ে আমার। খুব ছোটকালে আমার বুকে আগলে নিয়েছিলাম। অবয়বটি ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠছে। রিভলভারটা কোমরে গুজে বলে, কোথায় পেয়েছিলি আর তোর কাছে কিভাবে এসেছে? সত্যি কথা বলবি কিন্তু। বৃদ্ধ অসহায় চোখে তাকিয়ে বলে, এখন বয়সের ভারে নুয়ে গেলেও আগে আইনের লোক ছিলাম। একা হাতে অনেককে ঘায়েল করার ক্ষমতা ছিল তখন। পরিবার পরিজন দুর্বলতা কেউ ছিল না। একবার মাফিয়া চক্রে পুলিশ অভিযান চালানো হয়। সেখান থেকে অনেক শিশু উদ্ধার করা হয় পাচার থেকে। সেই শিশুটির মধ্যে একজন ছিল আমার মেয়ে ঋদ্ধিমা। ওই অশুভ জায়গা থেকে তুলে নিয়ে আসি তাকে। এরপর থেকে আমার গর্ব, আমার অহংকার, আমার একমাত্র মেয়ে হয়ে ওর বেড়ে ওঠা আমার ঋদ্ধিমা। অবয়বটি ঠোঁট কামড়ে ধরল নিজের। গম্ভীরতা নিয়ে বলে, ওর বাচ্চাকালের ছবি? বয়স্ক লোকটা তাকায় অবয়বের দিকে। সেই আগের গৌরব নিয়ে জিজ্ঞেস করে, তুমি কে? আমার মেয়ের এত খোঁজ করছো কেন? অবয়বটির পছন্দ হয়নি সেই প্রশ্ন। চট করে বসা থেকে উঠে দাঁড়ায়। বয়স্ক লোকটার পেছনে এসে দাঁড়ায়। রাতের নিস্তব্ধ অন্ধকারে অবয়বটার এক অদ্ভুত বাজ পাখির মতো গলা। দ্য মোস্ট টুইস্টেড মনস্টার মাইন্ডেড আন্ডারগ্রাউন্ড টেরোরিস্ট। পরে মুহূর্তে কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়। অস্বাভাবিক ও ধীর গতিতে বলে, স্বরের স্তব্ধতা আমার কণ্ঠস্বরের দাস। পদে শব্দে যখন মাটি কেঁপে ওঠে তখন কিছু শোরের বাচ্চা ভুলে যায় শ্বসন প্রক্রিয়া। আমি সে আন্ডারগ্রাউন্ডের বিভীষিকা।
যাকে পৃথিবী চেনে এক জীবন্ত নরক হিসেবে। কথাটা বলে অবাবটা সোজা হয়ে দাঁড়ায়। তার পায়ের শব্দ যেন রুমটা আরো ছমছমে হয়ে উঠছে। ভারী গলায় বলে। ফার্স্ট মেয়ের ছবি দেখা। লোকটা বসা থেকে উঠে আলমারির দিকে এগিয়ে যায়। আলমারি খুলে একটা ছবি বের করে, এমনভাবে বের করে যেন অনেক যত্নের জিনিস। অবাবটার দিকে তাকিয়ে বলে, আমার মেয়েটাকে কিছু করো না, এখনো বাচ্চা সে। ও কোনো ভুল করে থাকলে আমায় বলো, বাবা হিসাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মেয়েটার প্রচুর রাগ, হুটহাট রেগে যাওয়ার কারণে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তুমি কি কলেজের সেই বখাটে ছেলেটা? অবাবটার কপাল খুঁচকে আসে। বকেটে মানে? কলেজের কোন বকেটে ছেলে? বয়স্ক লোকটা থতমত খেয়ে যায়, কাশতে কাশতে বলে, আমার মেয়েটাকে প্রচুর জ্বালাতন করে, ভালোভাবে কলেজ যেতে পারে না, নোংরার অসভ্য ইঙ্গিত দেয়। প্রচুর ভয় থাকে ওকে নিয়ে। বয়স হয়েছে অনেক, আগের মতো শক্তিও নেই। না হলে দেখো, এক বয়সে তোমাদের মতো কত হুডি পরা গুন্ডাদের ঘায়েল করেছি, আর আজ ভালোভাবে সোজা হয়ে দাঁড়াতে পারছি না। এটাই সময় বদলায়, মানুষ আর শক্তিও বদলায়। অবাবটা ছোট কামড়ে ধরে নিজে শক্ত গলায় বলে, ছেলেটার নাম? আরিফ। অবাবটা ভ্রুনাচল রহস্যময় হাসি দিয়ে বয়স্ক লোকটার হাত থেকে ছবিটা নিয়ে দেখলো। তার মুখের রিয়াকশন বোঝার ক্ষমতা নেই। হুডির আড়লে জাস্ট বাঁকা হেসে যেভাবে এসেছিল সেভাবেই সে বের হয়ে গেল। যাওয়ার আগে কিছু শব্দ বলে। আপনার মেয়েটা আপনার হলেও সে আমার রক্ত। ঘড়ি কাটা তখন 12টার ঘরে। নিশীথের সেই অভিশপ্ত প্রহর তখন, যখন জীবন্ত আর মৃতের ব্যবধান ঘুচে যায়। শ্বেত শুভ্র জ্যোৎস্না আজ যেন বিষাক্ত ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। আরিশের গাড়িটা এসে থামে একটা প্রাচীরের সামনে। তার হাতে একটা প্লাস্টিকের ব্যাগ। সেই গাড়ি থেকে নেমে সামনের দিকে এগিয়ে যায়। তার প্রতিটি পদক্ষেপ শুকনো পাতার পর মর্মর শব্দ করে, যেন মৃত আত্মার তার আগমনে আর্তনাদ করে উঠেছে। সে এসে দাঁড়ালো এক নিভৃত সমাধির সামনে। সেখানে মাটির কবরের নিচে তার পরিচিত টুকরো, তার একমাত্র বোন মেহের চিরনিদ্রায় শায়িত। আরিশের পুরো শরীর থরথর করে কেঁপে উঠছে। ইট পাথরের দেয়াল ঘেরা এই ঘুপচি ঘরটি যেন এক অন্য জগৎ। আরিশ যখনই ভেতরে প্রবেশ করলো, তখন এক হিমশীতল হাওয়া তার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। তার কানে ভেসে আসতে লাগলো মেহেরের সেই চঞ্চল হাসির প্রতিধ্বনি। সেই হাসি পাথরের দেয়ালেও ধাক্কা খেয়ে পিশাচের অট্টহাসির মতো বারবার ফিরে আসছে। মেহেরের সেই ভালোবাসাময় ডাক ভাইয়া। বারবার প্রতিধ্বনি হচ্ছে আরিশের কানে। এতদিন হয়ে গেল কেউ ডাকে না তাকে, কেউ জড়িয়ে এসে বাচ্চাম্মু আবদার করে না, কেউ এসে বলে না ভাইয়া আমাকে নিককে এনে দাও। আরিশের সেই লৌহ কঠিন শরীর, যার এক হুঙ্কারে শহর থমকে যায়, আজ তার শরতের শুষ্ক পাতার মতো থরথর করে কাঁপছে। তার চোখের মণিতে ফুটে উঠেছে এক আদিম ত্রাস। এই ভয়, এই অসহ্য স্মৃতি দহনের ভয়ই তো সে দিনের পর দিন এখানে পা রাখেনি। নিজের স্নায়ুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে সে দপ করে বসে পড়ল ভেজা মাটির উপর। কবরের শীতল মাটি খামচে ধরে সে টুকটি কেঁদে উঠল। সে যে হাত দিয়ে মানুষের কণ্ঠনালী টিপে ধরে, সেই হাত আজ নিজের আদরের বোনকে স্পর্শ করার ব্যাকুলতা হাহাকার করছে। হারিসের মনে হলো কবরের গভীর থেকে মেয়ের তাকে ডাকছে। অন্ধকারে সেই নিস্তব্ধতায় আরিশের দীর্ঘশ্বাসগুলো এক একটা বিষাক্ত সাপের মতো ফুঁসছে। আরিশ ভেজা মাটিতে স্পর্শ করে বলে, বোন আমার, আই মিস ইউ। আমি তোর অভিভাবক ছিলাম, কিন্তু অভিভাবকের দায়িত্ব পালন করতে পারিনি। এক জালিমের হাতে তোর জীবন নিঃশেষ হয়েছে। এই বাস্তবতা আমি কিভাবে মানি? ফরগিভ মি, আই ফেইল টু প্রোটেক্ট ইউ। ভাইয়া তোকে সেভ করতে পারিনি, খুব করে সরি। আরিশ মাটির উপরে চুমু খেল। হায় দৃশ্য! সামান্য ডাস্টে যে লোকের হাজারবার নাক ছিটকায়, সেই বোনের কবরে এসে চুমু খাচ্ছে। আন্ডারগ্রাউন্ডে সেই ক্রিমিনাল আজ এক পরাজিত ভাইয়ের বেশে কবরের ধুলোয় মিশে আর্তনাদ করছে, যার শব্দ শোনার মতো কেউ নেই, কেবল নোনা বাতাস আর কবরের নীরবতা ছাড়া। শহর কি এই দৃশ্য দেখেছে? কখনো না। এই দুর্বলতা গুলো রাতের অন্ধকার দেখতে পায়, আর কেউ নয়। আরিশ চোখ বন্ধ করে নিঃশ্বাস টানে, কবরে হাত দিয়ে স্পর্শ করে হালকা হেসে বলে, মেহের, তোর মনে আছে আমার বউ দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলি? আমি তোকে নাজলের সাথে সাক্ষাৎ করিয়েছিলাম। বায়না ধরেছিলি এই মেয়েটাকে যেন সারা জীবন আগলে রাখি।
এমন রূপবতী আর ভালো ভাবেই তুই হাতছাড়া করতে চাস না। তোর আবদার না হয় আমি পূরণ করে ফেললাম, কিন্তু তোর অস্তিত্ব কোথায়? যখনই মনে হয় তোর হাহাকারের কথা, তখন ভাই হিসেবে আমি অসহায় হয়ে পড়ি। বলেছিলি বলেছিলি নিককে না পেলে যাতে তোর জন্য খাটিয়া সাজানোর ব্যবস্থা করি। খাটিয়া সাজাতে চাইনি বলে এতটা নৃশংসভাবে সাজাতে বাধ্য করবি কোনোদিনও কল্পনাও করিনি। লোকে বলে ক্রিমিনাল লিডার আরিশ ইলহাম একটা পাষণ্ড পুরুষ, কিন্তু সেই পাষণ্ড পুরুষটা জানে মেহেরিমা মেহের ঠিক কতটা নিখুঁতভাবে কাঁদাতে জানে। এই তো আমাকে কাঁদাচ্ছে, আমি নিঃশব্দে কাঁদছি। কেউ দেখেনি আরিশ ইলহামের চোখের পানি, কিন্তু রাতের নিস্তব্ধ পরিবেশ ঠিকই দেখেছে। প্রসঙ্গ যখন আসে আমার বোনকে নিয়ে, তখন ভাই হিসেবে সব থেকে ব্যর্থ আমি। হারিসের চোখের রং ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে কারো রক্তাক্ত কলিজা আর চোখের মণি বের করে আনে। এতদিন বরফে ডুবিয়ে রাখার কারণে আগের মতো নেই। এতেও যেন আরিসের শান্তি। কলিজার খণ্ডগুলো মেহেরের কবরের উপর রেখে কর্কশ গলায় বলে, এই হলো তোর খুনির কলিজা? ভালোভাবে দেখে নে, এই 4টা লোক তোকে আঘাত করেছে, আর সব থেকে ফ্যাকাশে কলিজাটা হচ্ছে ইগোরের, যে তোকে অশুভ হাতে ছুঁয়েছে। বিশ্বাস কর মেহের, নিক ওদের খুব নরক যন্ত্রণা দিয়ে মেরেছে। এমনভাবে মেরেছে যে এর ভিডিও কেউ দেখলে আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। তুই খুশি তো? প্রশ্নের কোনো উত্তর আসেনি। আরিশ গম্ভীর শ্বাস ফেলে উঠে দাঁড়ায়, শরীরের বালিগুলো হাত দিয়ে মুছে বলে, যারা আমার বোনকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়েছে, তাদের রক্ত দিয়ে শহর রাঙিয়েছি, তাদের শরীরের মাংস কুকুরকে খাইয়েছি। আমি শান্ত, কিন্তু তবুও অশান্ত। দেখা করলাম, কথা বললাম, আজ এবার আসি, দেখা হবে আবার আসবো আমার বোনটাকে দেখতে। আসছি এখন। রাত তখন প্রায় 1টার কাছাকাছি। চারিদিকে এই গোলাগুলির শব্দ তেমন নেই। মিনারে প্রবেশ করে নেক, আরিশ আর অধিরাজ। জীবনের মধ্যে নাজলি আর এনি সামনাসামনি হয়ে বসে আছে। তাদের সামনে অনেক খাবার পড়ে আছে, দেখে বোঝা যাচ্ছে তারা ছোটোখাটো পার্টি করছে। নাজলি অনেক দিন পর নিজ হাতে রান্না করে দিয়েছে, আর এনিও প্রতিবারের মতো আয়েশ করে সেই রান্নার স্বাদ গ্রহণ করছে। আর আর চোখে তাকা নিকের দিকে, ভয়ে তার নিজেরই ভেতরে বুক থুকপুক করছে। একজন গার্ড এসে নিকের পায়ের সুচগুলো খুলে রাখে। নিক ছোঁচ কামড়ে ধরে ভেতরে প্রবেশ করে। এনি কিছুটা ঘুমিয়ে গিয়েছিল বলে টের পায়নি। নাজলি চট করে তাকায় সেদিকে, নিককে দেখে নাক মুখ কুচকে ফেলে। সবার অস্তিত্ব আর পায়ের আওয়াজের শব্দে এনিরও ঘুম ভেঙে যায়। গোল গোল চোখ করে তাকিয়ে থাকে নিকের দিকে। কেমন অদ্ভুত ভয়ঙ্কর দেখাচ্ছে নিকের চোখ মুখগুলো। নিক প্রতিটা খাবারের খালি পাত্রের দিকে তাকিয়ে ছোট চেপে ধরে নিজের স্টাফদের দিকে তাকিয়ে গম্ভীরতা নিয়ে বলে, সবার জন্য খাবার পরিবেশন করো, সব একসাথে ডিনার করবে এই মুহূর্তে, বিশেষ করে আমার নারী। আরিশ অধিরাজ একে অপরের দিকে তাকায়। যে মেয়েকে রুম থেকে বের হতে দেয় না, তাকে নিয়ে সবার সাথে ডিনার করবে? কিন্তু কেন? কোনো রাগের বহিঃপ্রকাশ এটা? সবার থেকে বেশি অবাক হয় এনি, কারণ সে আজ এত পরিমাণ খেয়েছে যে সামান্য পরিমাণে খাওয়ার জন্য রুচি নেই। পেট পুরোটাই ফুল হয়ে আছে। কি করে খাবে এখন সে? সময় ব্যবধানে টেবিলের উপর সাজানো হয় ভারী রকমের খাবারগুলো রাজকীয় বাহার যেন পুরো কক্ষের আবহাওয়াকে ভারী করে তুলেছে। ধোয়া ওঠা লেবানিজ মান্দে, সুগন্ধি মশলায় জড়ানো তুর্কি কাবাব আর ইতালিয়ান ঘরনার হালাল স্টেক সাজানো হয়। প্রতিটি পদের সুবাসের চারপাশ মম করছে, কিন্তু সেই সুবাস ছাপিয়ে এক তীব্র অস্বস্তি পুরো ঘরকে আশেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। আরিশ, অধিরাজ, নাজলি উপস্থিত সবাই পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে দেখছে নিকের সেই ভয়ঙ্কর রূপ। নিকের ফর্সা মুখটা রাগে আগুনের মতো চোখচোখে লাল হয়ে উঠেছে। তার কপালে ফুলে ওঠা রগগুলো আর চোয়ালের কঠোর ভঙ্গি স্পষ্ট বলে দিচ্ছে ভেতরে ঝড়টা কতখানি প্রলয়ঙ্কারী। তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত বিকৃত হয়ে আছে, যেখানে রাগের সাথে মিশে আছে এক অদম্য অধিকারবোধ। এনি ইচ্ছে করে পালিয়ে যেতে চাইল, যে রুম থেকে বের হওয়ার জন্য চাতক পাখির মতায় ছটফট করে। এখন চাইছে সেই রুমেই যেন যেতে পারে। সবার চোখের আড়াল করে সামনের দিকে হাঁটা ধরে, কিন্তু তখনই ঘটল এক সেই আকস্মিক ঘটনা। কোনো বাক্য ব্যয় না করে নিক সজোরে এনির কবজি চেপে ধরল। আঙুলের সেই চাপ এতটাই প্রবল ছিল যে এনির মনে হলো হাড়গুলো বুঝি এখনই গুঁড়ো হয়ে যাবে। পালানোর কোনো পথ না দিয়ে নিক হিড় করে চেনে নিয়ে নিজের একদম কাছে নিয়ে আসে।
একদম এনি নিঃশ্বাস বন্ধই হয়ে যায়। নাজলি সহ্য করতে না পেরে কিছু বলতে যাবে, তার আগে আরিশ চেপে ধরে, চোখের ইশারাতে একদম চুপ থাকতে বলে। নাজলির চোখ শক্ত করে রাগে ফুসফুস করছে। এনি ছাড়া পাওয়ার জন্য ছটফট করে। নিক রমণীর ধনুকের মতো বাঁকানো কোমরটা চেপে ধরে সবার সামনেই সজোরে নিজের উরুর উপর ফুসিয়ে দেয়। পুরো ঘরে তখন পিনপত নীরবতা। আরিশ অন্য সময় হলে হাসতো, কিন্তু তার ভয় হচ্ছে নিক খাবার নিয়ে উত্তেজিত কেন হয়ে পড়ল। লজ্জা আর অপমানে এনির মনে হচ্ছিল পৃথিবীটা যদি দুই ভাগ হয়ে যেত, তবে সে ভেতরে ঢুকে নিজেকে লুকিয়ে ফেলত। এতগুলো জোড়া চোখের সামনে এমন পরিস্থিতি পড়ার গ্লানি তাকে ভেতর থেকে কুড়ি খাচ্ছে। হৃৎপিণ্ডের থুকপুকানি কানের কাছে প্রতিধ্বনি হচ্ছে ভয় আর আড়ষ্টতায়। তার নিঃশ্বাস বুকের মাঝপথে আটকে যাচ্ছে। সেই চাইলেও নড়তে পারছে না, কারণ নিকের এক হাতের বেষ্টনী কঠিন আর কোমরে লোহার শিকলের মতন বেঁধে রেখেছে। নিকের তপ্ত নিঃশ্বাস এনির ঘাড়ের কাছে আশ্রে পড়ছে, আর এনি শুধু শূন্য দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে নিজের অস্তিত্ব বিলীন হওয়ার প্রার্থনা করছে। কোনো রকম আওয়াজ করে বলে, ছাড়ুন আমার, আমি পাশের চেয়ারে বসছি। নো বেবি গার্ল, তোমাকে বসানো হয়েছে সেখানে বসবে। এখন সামনের খাবারগুলো শেষ করো, কুইক। এনির চোখ ছলছল করে ওঠে। এত খাবার সে কিভাবে খাবে? নিজের কান্না সংযত করে মিহি আওয়াজে বলে, আমি খেয়ে নিয়েছি, খেতে পারবো না অত সব খাবার। নিক শুনল না। এনির পাশে চামচের সাহায্যে কিছু খাবার রাখে। এনি ছটফট করে বলেছে। সত্যি বলছি, খাওয়ার মতো ক্ষুধা নেই আমার। নিক তবুও খাবার পরিবেশন করলো। নাজলি নিজেকে আটকাতে না পেরে বলে, আপনি কানে শুনতে পাননি? ও এত খাবার কিভাবে খাবে? মেয়েটা ভয় পাচ্ছে, দেখতে পারছেন না? এভাবে নিজের স্ত্রীকে আগলে রাখেন? হাস্যকর। সাথে সাথে নিকের গর্জে ওঠা প্রতিধ্বনি। আরিশ, নিজের ওয়াইফকে চুপ রাখ, নয়তো। নিক থেমে যায়। আরিশ নাজলির হাত চেপে ধরে ইশারা করে। পুরো ডাইনিং হল জুড়ে এক অশুভ নীরবতাকে থমকে আছে। নিকের পেশিবুল হাতের বাঁধন এনির কোমরের চারপাশে যেন লোহার শিকল হয়ে চেপে বসেছে। নিক এনিকে নিজের শরীরের সাথে একদম মিশিয়ে নিয়েছে। এনির ভেতরে এতক্ষণ যে ভয়টা ছিল তা এখন আগ্নেয়গিরির মতো রাগে রূপ নিয়েছে। তার দু চোখে ফুটে পানি আসার উপক্রম, কিন্তু সেই কান্নার চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে যে সে বারবার বলেছিল সে খেয়ে নিয়েছে। পেটে এক বিন্দু জায়গা নেই, অথচ সবার সামনে এই অহেতুক জোর জবরদস্তি আর রাজকীয় খাবারের প্রদর্শনী, এটা কিসের প্রতিশোধ? নিকি সবার সামনে তাকে নিজের কেনা কোনো খেলনা হিসেবে প্রমাণ করতে চেয়েছে। কিসের এত রাগ আপনার নিক জেব্রান? আর প্রতিবার আমার সাথেই কেন? নিক যখন রূপলি চামচটা খাবারের স্তূপ থেকে তুলে এনির পাত্রে রাখলো, জেদের বসে এনি পাত্র থেকে তুলে নিচেই ফেলে দিল। নিকের দিকে তাকে ঘৃণা ভরে মুখটা সরিয়ে নেয়। নিক দত কটমট করে পুনরায় খাবার রাখলে সে সেম কাজই করে। এনি আবারও। নিকের চোখের ধূসর মণি দুটো রাগে লাল হয়ে ওঠে। সে কোনো কথা না বলে শুধু ধর চেপে চামচটা আবারও ভরে নিল। নিজের মুখের ভেতরে পুরোটা খাবার নিয়ে এক ঝটকায় এনির ঘাড়ের পেছনে চুলগুলো মুঠো করে ভেতরে পেঁচিয়ে তুলো সে। ব্যথায় এনির মুখটা আধখোলা হতেই নিক সেই খাবারগুলো জোর করে তার মুখের ভেতরে ঠেলে দিল। ঘটনা এতটা ক্ষিপ্রতা আর হিংস্র ছিল যে এনির সম্বিত ফিরে পাওয়ার আগেই তার মুখ ভরে গেছে খাবারে। নাজলি বিব্রত হয়ে অন্য পাশে তাকিয়ে আছে। যতই হোক বড় বোন সে, ছোট বোনের এমন দৃশ্য দাঁড়িয়ে দেখার মতো ধৈর্য নেই তার। আরিশ ছোট কামড়ে হাসতে থাকে। এইদিকে অপমানিক ঘৃণা এনি যখন খাবারটা মুখ থেকে বের করতে চাইল, ঠিক তখনই এনি নেক বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো নিজের ঠোঁট দিয়েই। এনির ঠোঁট দুটোকে এমনভাবে পিষে ধরলো যে এনির ছটফট করার সামান্যতম সুযোগও রইল না। নিকের তপ্ত নিঃশ্বাস আর গায়ের উগ্র পারফিউমের ঘ্রাণে এনির দম বন্ধ হয়ে আসছে। নিক তার মুখটা এনির কানের কাছে নিয়ে কর্কশ গলায় বলে, একটা দানা যদি মুখ থেকে বাইরে পড়ে তবে আজ এই টেবিলে কিয়ামত ঘটে যাবে। এনি ভয়ে শুধু চিপিয়ে যাচ্ছে, গিলতে পারছে না, গলায় আটকে আসছে, কেমন যেন পেট থেকে সব উগড়ে আসছে। নিকের হাতের আঙুলগুলো এনির চিবুকটা এমনভাবে চেপে ধরে আছে যে নড়াচড়া করার উপায় নেই। চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া এক ফোঁটা নোনা পানি খাবারের স্বাদের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। এনির মুখের খাবার শেষ হতে নিক সেমভাবে এনির মুখেই খাবার ঝুঁকিয়ে দিল। সে নিজেও কখনো তৈলাক্ত জিনিস খায় না, তার উপর বারবার এইসব তৈলাক্ত খাবার মুখে নেওয়াতে নাক মুখ কুচকে আসছে।
তৃতীয়বারের মতো নিক খাবার দিতে যাবে, তার আগে এনি বমি করতেই যায়। পুরো ডাইনিং হল মুহূর্তেই মধ্যেই এক বিভৎস নরকুণ্ডে পরিণত হয়ে যায়। নিকের সেই পাশবিক জেদ আর জোর করে খাবার মুখে গুজে দেওয়ার চরম পরিণতি হলো অত্যন্ত শোচনীয় অপমানে, যন্ত্রণা এবং শারীরিক অস্বস্তিতে এনির পাকস্থলী উল্টে আসে। নিকের ছোটের বাঁধন হালকা হতে এনি নিজেকে সামলাতে পারল না। তীব্র বেগে বমি করে নিকের দামি শার্ট আর প্রশস্ত বুক ভাসিয়ে দিল। কয়েক মুহূর্ত আগে যে খাবারের আভিজাত্যে মিশে ছিল, এখন তা নিকের শরীরের উপর এক বিভৎস রূপ নিয়েছে। নিকের মতো পরিষ্কার পরিচ্ছন্ন এবং আভিজাত্য প্রিয় একজন মানুষের উপর বমি করে দেওয়ার বিষয়টা প্রচুর ঘৃণা। নিক প্রথমে নাক কুচকালো, নিজের নোংরা হয়ে যাওয়া শরীর তোয়াক্কা না করে আবারও এনিকে নিজের বুকের সাথে সজোরে চেপে ধরে। এনির শরীরটা তখন একদম ছেড়ে দিয়েছে। অনবরত বমি আর মানসিক চাপে সে এতটা দুর্বল হয়ে পড়েছে যে তার ঘাটা নিকের উপর ঝুলে পড়েছে। চোখ দুটো আধবোজা হয়ে আছে, ফ্যাকাশের ঠোঁটগুলো কাঁপছে অনবরত। ডাইনিং টেবিলের এক কোণে দাঁড়িয়ে থাকা নাজরিয়া আর সহ্য করতে পারল না। নিজের আদরের বোনের এই পৈশাচিক অবস্থা দেখে সে কান্নায় ভেঙে পড়ে। তার বুক ফাটা আর্তনাদে পুরো হলে নিস্তব্ধতা চুরমার হয়ে যায়। হাত জোর করে অনুরোধ করে উঠছে, এনি, আমার বোনটা মরে যাবে, ছেড়ে দিন ওকে, দয়া করে ছেড়ে দিন। নাজলির কণ্ঠস্বর টুকরে উঠছে। নিক তখন এনির কানের কাছে মুখ নিয়ে অদ্ভুত এক শান্ত কিন্তু শীতল স্বরে বলে, আবদ্ধতার ফল সবসময় দেখতে হয় ব্লাড রোজ। যে খাবার তুমি আমাকে রেখে খেয়েছ সেগুলো পেটের ভেতরে না থাকাটাই উচিত। নিকের কথাটা পুরো রুমে বজ্রের মতো ঝংকার তোলে। সবাই হতবাক হয়ে যায়, শুধুমাত্র আরিশ নির্বাক হাসল। নিকের এই উন্মাদনার কারণ একটাই ছিল, তাকে রেখে অন্যের সাথে ফুর্তি করে খাওয়া। আর কত সাইকোরূপ দেখাবি তুই নিক? অ্যানি আদৌ সহ্য করতে পারবে তো? অবশ্য ভালোবাসলে সব রূপ গ্রহণ করবে। নাজলির দিকে তাকাতে আরিশ থতমত খেয়ে যায়। এই পাগল চটে গেলে আবার আরেক সমস্যা। তখন এইটাকে সামলানো তার জন্য কষ্টকর হয়ে যাবে। আরিশ কোনো কিছু না ভেবে নাজলিকে পাজা করে তুলে নেয়। আকস্মিক আরিশের এমন কানে নাজলির কপাল কুঁচকে আসে। কোল থেকে নামার জন্য রেগে বলে, মাথার তার ছিঁড়ে গিয়েছে আপনার, কোলে নিয়েছেন কেন? নামান আমাকে। আরিশ শুনল না, দ্রুত রুমের দিকে হাঁটা ধরে। নিকের নোংরা শার্টের সাথে এনির ফর্সা গালটা লেপটে আছে। এনি তখন এতটা নিস্তেজ যে প্রতিবাদ করার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে। এনির দুর্বল শরীরটা দেখে উন্মাদ হয়ে ওঠে গ্যাংস্টার বস। মুখে চুমু খেয়ে বলে, কলিজা আমার কষ্ট হচ্ছে? এনি দুর্বল চোখে তাকায় ভাঙা গলায় বলে, কষ্ট দিয়ে আবার কষ্ট হচ্ছে কিনা জিজ্ঞেস করছেন? বিষয়টা হাস্যকর হয়ে গেল না? সামান্য কারণে এত জেলাসি নয়, অসুস্থ মনোভাব। বোন ছিল সে আমার জন্য কোনো পরপুরুষ ছিল না, তাহলে কেন এমন করলেন? নিক এনির এলোমেলো চুলে আঙুল ডুবিয়ে দিয়ে মাথাটা একটু উঁচু করে ধরে। এনির আধপোচা চোখ দুটো দেখতে পায় সে। নিকের চোখে তখন এক পৈশাচিক তৃপ্তি। আমি থাকতে অন্য কেউ তোমাকে আনন্দ দেবে এটা আমি সইতে পারি না বেবি গার্ল। তুমি শুধু আমার সাথে হাসবে, আমার সাথে খাবে। আমার অনুমতি ছাড়া তোমার করার প্রতিটি মজা এখন তোমার পাকস্থলী থেকে আমি টেনে বের করে দেব। দেখো, এখন তুমি আমার বিষে মাখা পাখি হয়ে আমার বুকিয়ে পড়ে আছো। নিক এক হাত দিয়ে এনির পিঠটা এমনভাবে ঘষতে লাগলো যেন সে কোনো অবাধ্য শিশুকে শান্ত করছে, কিন্তু তার নখের চাপ এনির চামড়ার ভেতর করার উপক্রম। এনি টুকরে কেঁদে উঠছে, আপনি অসুস্থ মস্তিষ্কের সাইকোপ্যাথ, আপনি খুব খারাপ। আপনি বন্দি করতে চাইছেন আমায়? আমার করতে চাইছে। শ্বাস নিজের নিয়ন্ত্রণে নেয়ার ইচ্ছেটাকে নিজের করে চাওয়া বলে ধীরে ধীরে নিজের আসল রূপে ফিরছেন তবে আপনি। নিক ঠোঁট কামড়ে থলো নিচে এনির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোমাকে আবারও বলছি, আমি কতটুকু খারাপ সেটা পৃথিবী জানে, কিন্তু তোমার জন্য কতটুকু খারাপ হতে পারে সেটা দুনিয়া এখনো দেখেনি। রিপিট, এখনো দেখেনি। আমি ভালোবাসার মতো পুরুষ নয়, প্রেমিকার হাত ধরে শহর ঘুরে বেড়াবো এমন প্রেমিক পুরুষ আমি নই। I'm really terrible. If anyone in this world is the worst, it's me. I'm a monster. And within all this darkness, the good one is you. আমি এতটা খারাপ যতটা খারাপ হলে কেউ তাকে ভালোবাসতে পারে না, যেমন আমাকে কেউ পারেনি। এনি অসহায় চোখে তাকায়। নিক পাজা কোলে তুলে নেয়। এনির চোখ বারবার ভিজে আসছে, যার কারণে এইভাবে দুর্বল হলো। তার বুকেই নিস্তেজ হয়ে শুয়ে আছে অদ্ভুত
আরিশ দরজার সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সে কিছুতেই নাজলিকে বাইরে যেতে দিবে না। নাজলির আগে কটপট করে তাকায়। ওই খাটের জানোয়ারটা তাকে মেরে ফেলছে। কি ধরনের কথা এগুলো? বোন সে আমার, অনেকদিন পর আবার রান্না পেয়ে খেয়েছে, তাই বলে এসব কি ধরনের ব্যবহার? মনে হচ্ছে না সবকিছু বেশি হয়ে যাচ্ছে? ক্ষমতাকে কাজে লাগিয়ে দিনের পর দিন টর্চার করে যাচ্ছে। আর কত সহ্য করব?